হ্যালো বন্ধুরা, কালকে আমরা পড়েছি পুষ্টি সম্পর্কে। তো পুষ্টি সম্পর্কে কালকে আমরা অনেক কিছু জেনেছি। আজকে জানবো আমরা যে পুষ্টির যে পরিপোষক পদার্থগুলি সেগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো আমাদের পুষ্টির যে পরিপোষক পদার্থগুলি সেগুলি কি? তো সেগুলি বলতে আমাদের শরীরের মধ্যে যে পরিপোষক পদার্থগুলি যেগুলি অতি প্রয়োজনীয় আমাদের শরীরের মধ্যে হয়ে থাকে। আমাদের শরীর গঠন, আমাদের রোগ থেকে প্রতিরোধ করা এবং বিভিন্ন কাজে আমাদের কিন্তু এই পরিপোষক পদার্থগুলি কাজে লাগে। তো এই পরিপোষক পদার্থগুলি কি কি? তো এই পরিপোষক পদার্থগুলির মধ্যে আমরা জানি যে আমাদের শরীরে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, খনিজ, তরল পদার্থ আমাদের শরীরে কিন্তু অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা এইগুলো সম্পর্কে কিন্তু আজকে বিস্তারিত সংক্ষেপে আলোচনা করব, যেটা তোমরা সহজে কিন্তু বুঝতে পারবে। তো প্রথমে শুরু করছি কার্বোহাইড্রেট কি। তো কার্বোহাইড্রেট আমি প্রথমে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ভিটামিন সম্পর্কে কিন্তু একটু সংক্ষেপে বলে দিচ্ছি। হ্যাঁ, তো কার্বোহাইড্রেট কি? তো কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের শরীরে, এটি কি করে? আমাদের শরীরকে শক্তি প্রদান করে। কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের শরীরকে কি করে? শক্তি প্রদান করে। আর প্রোটিন কি? প্রোটিন হচ্ছে এমনই পদার্থ যেটি আমাদের শরীরের সহায়তা এবং গঠন, মানে শরীরের গঠন করতে কিন্তু আমাদের সহায়তা করে। এবং ভিটামিন কি? ভিটামিন হচ্ছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ এবং আমাদের ব্যাধি থেকে কিন্তু মুক্ত করে। ঠিক আছে, এবার আমরা পড়বো কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট কে আমরা কিন্তু না, আমরা কিন্তু এই ভিটামিন, প্রোটিন এবং কার্বোহাইড্রেটের মধ্যে কিন্তু আমরা এটিকে দুটি ভাগে ভাগ করতে পারি। তো কি কি ভাগ করতে পারি? একটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট, একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। তো তোমরা বুঝতেই পারছো যে মাইক্রোনিউট্রিয়েন্ট কি আর ম্যাক্রোনিউট্রিয়েন্ট কি। তো মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে পড়ছে যে আমাদের শরীরে সব থেকে কম পরিমাণে লাগে, সেটিকে বলবো আমরা কি? কি মাইক্রোনিউট্রিয়েন্ট। যেটা আমাদের শরীরে কম পরিমাণে লাগে সেটিকে আমরা কি বলবো? মাইক্রোনিউট্রিয়েন্ট। আর যেটা আমাদের শরীরে সব থেকে বেশি পরিমাণে লাগে সেটিকে আমরা কি বলবো? ম্যাক্রোনিউট্রিয়েন্ট। তাহলে মাইক্রোনিউট্রিয়েন্ট আর ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলতে তোমরা বুঝতে পারলে যে জিনিসটা কি। মাইক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে আমাদের শরীরে যেটি সব থেকে কম পরিমাণে লাগে সেটিকে আমরা কি বলবো? মাইক্রোনিউট্রিয়েন্ট বলবো। আর আমাদের শরীরে যেটি সব থেকে বেশি পরিমাণে লাগে সেটিকে আমরা কি বলবো? ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলবো। তো আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট কি কি পড়ছে আমাদের শরীরের মধ্যে? আমাদের শরীরের মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট পড়ছে আমাদের ভিটামিন এবং খনিজ পদার্থ পড়ছে কিন্তু আমাদের শরীরের মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট। আর ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেটি আমাদের শরীরে সব থেকে বেশি পরিমাণে লাগবে। তো মাইক্রোনিউট্রিয়েন্টের উদাহরণ কি? মাইক্রোনিউট্রিয়েন্টের, তো মাইক্রোনিউট্রিয়েন্টের উদাহরণ হচ্ছে আমাদের শরীরের যে ভিটামিন এবং খনিজ পদার্থ। তো খনিজ পদার্থের মধ্যে কি কি পড়ছে? তো খনিজ পদার্থের মধ্যে পড়ছে আয়রন, কপার, জিঙ্ক, আয়োডিন, ম্যাঙ্গানিজ, যেগুলো কিন্তু সবই পড়ছে কি এর মধ্যে? মাইক্রোনিউট্রিয়েন্ট মধ্যে। আর ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে কি কি পড়বে তাহলে আমাদের শরীরের মধ্যে? একটা হচ্ছে জল, একটা হচ্ছে ফ্যাট, একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে এই কার্বোহাইড্রেট। এগুলো সবই কিন্তু আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে পড়ছে। হ্যাঁ, আমাদের কিন্তু এগুলো সবই কিন্তু শরীরে দরকার। কিছু কম দরকার, কিছু বেশি দরকার। কমের মধ্যে বললাম যে ভিটামিন এবং খনিজ পদার্থ, আর সব থেকে বেশি পরিমাণে দরকার হচ্ছে আমাদের প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এবং জল। হ্যাঁ, তো কার্বোহাইড্রেট এবার আমরা আলোচনা করছি। তো কার্বোহাইড্রেট আমি প্রথমে বললাম যে কার্বোহাইড্রেট কি। তো কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের শরীরকে কি করে? শক্তি প্রদান করে। হ্যাঁ, তো কার্বোহাইড্রেট কি কি নিয়ে তৈরি? কার্বোহাইড্রেট কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন নিয়ে কিন্তু কার্বোহাইড্রেট তৈরি। তো কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। ঠিক আছে, বুঝতে পারলে? এবার আমরা কি করব? আমাদের শরীরে কার্বোহাইড্রেট দিনে কতটা প্রয়োজন, মানে আমাদের প্রতিদিন কতটা প্রয়োজন আমাদের কার্বোহাইড্রেটের? তো আমাদের শরীরে কার্বোহাইড্রেটের প্রয়োজন প্রতিদিনে কিন্তু 300 গ্রাম প্রয়োজন। তো এবার বলবো আমরা কি কার্বোহাইড্রেটের স্বাদ। স্বাদ কেমন? তো কার্বোহাইড্রেটের স্বাদ হচ্ছে আমাদের মিষ্টি প্রকৃতির। ঠিক আছে, তো এবার আমরা কি করব? কার্বোহাইড্রেটের উদাহরণ আমরা কি কি থেকে কিন্তু কার্বোহাইড্রেট পেতে পারি? একটা হচ্ছে চাল, একটা হচ্ছে গম, একটা হচ্ছে জব, গুড়, মানে বিভিন্ন কিছু থেকে কিন্তু কিছু কিছু কার্বোহাইড্রেট পেয়ে থাকি, কিন্তু এগুলো থেকে আমরা কিন্তু একটু বেশি পরিমাণে কার্বোহাইড্রেট পেয়ে থাকি। এবং এবং আমরা 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে কিন্তু 4 কিলো ক্যালোরি আমরা এনার্জি পেয়ে থাকি। তো তোমরা কার্বোহাইড্রেট সম্পর্কে ভালোভাবে বুঝতে পারলে। এবার 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 আমরা পড়বো কি? প্রোটিন। প্রোটিন সম্পর্কে কি? তো এবার আমরা করব কি? প্রোটিন। তো প্রোটিন সম্পর্কে এবার আমরা আলোচনা করব। তো প্রোটিন কি? তো প্রোটিন হচ্ছে আমাদের শরীরের গঠন এবং কিন্তু মেরামতের জন্য আমাদের কিন্তু শরীরে প্রোটিন প্রচুর পরিমাণে দরকার। হ্যাঁ, আমাদের শরীরে যদি কোনো জায়গায় কেটে যায় তাহলে সেটি মেরামত এবং সেটি কিন্তু ক্ষতস্থান পূরণ করার জন্য আমাদের প্রোটিনের প্রচুর পরিমাণে প্রয়োজন হয়। তো প্রোটিন আমাদের শরীরে কি কি তৈরি করে? প্রোটিন আমাদের শরীরে বিভিন্ন ধরনের এনজাইম এবং টিস্যু তৈরি করে, যে টিস্যু থেকে আমাদের কিন্তু শরীরের ক্ষতগুলো পূরণ হয়ে থাকে। তো আমাদের শরীরে মানে প্রধানত মানে কতটা প্রোটিন দরকার? তো আমাদের শরীরে প্রধানত মানে প্রত্যেক জনের লিঙ্গ এবং কিন্তু বয়স অনুসারে কিন্তু আমাদের শরীরে প্রোটিন প্রয়োজন হয়।
ঠিক আছে। এবার একজন প্রাপ্তবয়স্ক শরীরে কতটা প্রোটিনের প্রয়োজন হয়? তো একজন প্রাপ্তবয়স্ক বয়সের মানুষের শরীরে প্রোটিন প্রধানত 46 থেকে 56 গ্রাম কিন্তু প্রোটিনের প্রয়োজন হয়। ঠিক আছে। তো এবার আমরা পড়বো প্রোটিন হজমের পর আমাদের সেই প্রোটিনটি আমাদের পেটে কিসে পরিণত হয়। ঠিক আছে। এবার আমরা পড়বো যে আমরা প্রোটিন খেলাম এবং প্রোটিন খাওয়ার পর আমাদের শরীরে সেটি কিসে পরিণত হয়? অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। এই অ্যামিনো অ্যাসিডটা তোমরা শুনে রাখো, আমি পরে কিন্তু এই অ্যামিনো অ্যাসিড সম্পর্কে কিন্তু পরে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে। তো আমাদের শরীরে প্রোটিন হজম হওয়ার পর সেটি অ্যামিনো অ্যাসিডে পরিণত হবে। তো একটি প্রোটিনের কণা থেকে কয়টি অ্যামিনো অ্যাসিড তৈরি হবে? একটি প্রোটিনের কণা থেকে কিন্তু আমাদের শরীরে 20টি অ্যামিনো অ্যাসিড কিন্তু তৈরি হবে, মানে 20টি অ্যামিনো অ্যাসিড জোড় হয়ে কিন্তু একটি প্রোটিন তৈরি হয়। ঠিক আছে। তো এবার আমরা কি করব? এবার আমরা পড়বো যে প্রোটিন থেকে কি কি খেলে আমরা প্রোটিন পেয়ে থাকি। তো আমরা মাছ, মাংস, ডিম, তারপরে সয়াবিন, এক ধরনের ফল পাওয়া যায় টোফু বলে নাম, এই টোফু থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন পেয়ে থাকি। তো এই টোফুতেও কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং এগুলি খেলে কিন্তু আমাদের শরীরে প্রোটিনের সংরক্ষণ হয়। ঠিক আছে। এবার আমাদের এই প্রোটিন খাওয়ার পর আমাদের মানে প্রোটিনগুলো কোথায় সংরক্ষণ হয়, মানে আমাদের শরীরে প্রোটিনগুলো কোথায় সংরক্ষণ হয়? এক হচ্ছে মাংসপেশিতে, 2 নম্বর হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকায়, 3 নম্বর হচ্ছে আমাদের চুল, ত্বক এবং নখে। তো আমাদের এগুলো মানে কি কি নাম, প্রোটিনের নামগুলো কি কি সেগুলো আমরা জানবো এবার। তো আমাদের দুগ্ধ জাতীয় জিনিসপত্রতে আমাদের কি ধরনের প্রোটিন থাকে, সেটি আমাদের কি ধরনের প্রোটিন থাকে? ক্যাসিন নামক এক ধরনের প্রোটিন থাকে কি দুগ্ধ জাতীয় পদার্থতে। আর আমাদের চুল, নখ এবং ত্বকে কি ধরনের প্রোটিন থাকে? চুল, নখ এবং ত্বকে আমাদের কেরাটিন নামক কিন্তু প্রোটিন পাওয়া যায়। ঠিক আছে। আর আমাদের লোহিত রক্তকণিকাতে কি ধরনের প্রোটিন থাকে, যেটি আমাদের রক্তের মধ্যে পাওয়া যায়? কি কি আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, এগুলো আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। খুব মানে হেভি মজা লাগবে পড়তে, তোমার ভিডিওগুলো দেখতে থাকো। হ্যাঁ। তো আমাদের চুল, নখ এবং ত্বকে কি ধরনের প্রোটিন পাওয়া যায় বললাম? কেরোটিন নামক প্রোটিন পাওয়া যায়। আর আমাদের লোহিত রক্তকণিকায় কি ধরনের প্রোটিন পাওয়া যায়? হিমোগ্লোবিন নামক কিন্তু রক্ত পাওয়া যায়। আর আমাদের যে মাংসপেশি আছে, শরীরের মধ্যে মাংসপেশি আছে, সেগুলিতে কি ধরনের প্রোটিন পাওয়া যায়? সেগুলিতে কিন্তু আমাদের মায়োসিন নামক এক ধরনের প্রোটিন পাওয়া যায়। আর আমাদের গম এবং যবে কি ধরনের প্রোটিন পাওয়া যায় এটা জেনে রাখো, গ্লুটেন নামক কিন্তু প্রোটিন পাওয়া যায়। ঠিক আছে। কি ধরনের প্রোটিন পাওয়া যায়? গ্লুটেন নামক কিন্তু প্রোটিন পাওয়া যায়। এবং আমাদের হাড় এবং তরুণাস্থিতে কি ধরনের প্রোটিন পাওয়া যায়? আমাদের বিভিন্ন ধরনের হাড় আছে শরীরের মধ্যে, 206 রকমের হাড় আছে। এই হাড় সম্পর্কে আমরাও কিন্তু পরে অন্য ভিডিওতে কিন্তু আলোচনা করব। তো এই হাড় এবং তরুণাস্থিতে কি ধরনের প্রোটিন পাওয়া যায়? এই হাড় এবং তরুণাস্থিতে কিন্তু আমাদের কোলেজান নামক এক ধরনের প্রোটিন সেটি পাওয়া যায়। কিন্তু এই প্রোটিনগুলো কোথা থেকে আমরা পাই? এই প্রোটিনগুলো কিন্তু আমাদের যেগুলো আমরা খাবার খাই, মাছ, মাংস, ডিম, সয়াবিন ইত্যাদি ইত্যাদি মানে খাবার থেকে কিন্তু আমরা প্রোটিন পেয়ে থাকি। ঠিক আছে। সেগুলো থেকে কিন্তু আমরা এই ধরনের প্রোটিন কিন্তু পেয়ে থাকি। এবার আমরা কি জানবো? এবার আমরা জানবো যে আমাদের শরীরে যদি এই প্রোটিনের কমতি হয় তাহলে আমাদের শরীরে কি কি রোগ হতে পারে। তো আমাদের শরীরে যদি এই প্রোটিনের কমতি হয় তো আমাদের 2 রকমের কিন্তু রোগ হয়। এক হচ্ছে কোয়াশিওকার রোগ হয়, আর এক হচ্ছে ম্যারাসমাস রোগ হয়। এই দুটি রোগ প্রধানত এই ছোট বাচ্চাদেরকে হয় বেশি পরিমাণে। হ্যাঁ, যখন ছোট জন্ম নেয় তারপরে কিন্তু এই রোগটা হয়ে থাকে প্রোটিনের অভাবে। তো ম্যারাসমাস রোগটা কি, কোয়াশিকর রোগটা কি, কোয়াশিকর রোগ সম্পর্কে একটু আলোচনা করে নিই। তো কোয়াশিকর রোগটা হচ্ছে যে মানে কি হবে, পেটটা কিন্তু অধিক পরিমাণে ফুলে যাবে এবং পেশি ক্ষয় হবে। ঠিক আছে। পেশি প্রচুর মানে ক্ষয় হবে, হাত পা গুলো কিন্তু সরু সরু হবে আর পেটটা ফুলে যাবে, আর হাইট কিন্তু বাড়বে না। হ্যাঁ। আর ম্যারাসমাস রোগটা কি? ম্যারাসমাস রোগটাও কিন্তু প্রায় এরকমই, যেটা হাড় ক্ষয় হবে, পেশি ক্ষয় হবে, প্রচুর পরিমাণে ওজন হ্রাস হবে। এগুলোই হচ্ছে কি ম্যারাসমাস রোগ। তো আজকে আমরা বললাম কি কি, একটা হচ্ছে কার্বোহাইড্রেট কি এবং আরেকটা বললাম আমরা প্রোটিন সম্পর্কে। হয়তো তোমরা একটু না একটু কিছু বুঝতে পেরেছো। তো ভিডিওটা আমি এখানে শেষ করব। আমরা পরের ভিডিওতে করব ভিটামিন এবং কি সম্পর্কে, জল সম্পর্কে। আমরা আমাদের শরীরে কতটা পরিমাণে জল দরকার, ভিটামিন দরকার, ভাগ কি কি, এগুলো সম্পর্কে কিন্তু আমরা পরের ভিডিওতে কি করবো, আলোচনা করব। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে তোমরা একটা লাইক এবং সাবস্ক্রাইব এবং প্লিজ শেয়ার করে দিও। থ্যাংক ইউ।